সিলেটের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, বগুড়ায় বাস উঠে পড়ল বসে থাকা শ্রমিকদের উপর, নিহত ৭, আহত ১৭। ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত, ঢাকা ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ। ফ্যাসিস্টদের ভাষায় কথা বলা গণতন্ত্রের জন্য অশনি সংকেত, মন্তব্য মির্জা ফখরুলের, আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান। মানবতা বিরোধী অপরাধ করেও যাদের অনুশোচনা নেই তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ধীরে ধীরে কমছে গ্যাস সংকট, ফিলিং স্টেশনে কমেছে ভিড়, ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার, বেশিরভাগ পণ্যের দাম বাড়তি। মার্কিন সামরিক বাহিনী অস্ত্রের মজুত নিয়ে সমস্যায় আছে, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে, বললেন ডোনাল্ড ট্রাম্প। এবং ফিফা আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলেও মন গলেনি উয়েফার, সব ধরনের প্রতিযোগিতা বয়কটের সিদ্ধান্তে এখনো অনড় উয়েফা। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে পুরো খবর। সিলেট ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী সহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। ওসমানীনগরের কাশিকাপন এলাকায় ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুই বাস খাদে পড়ে এই দুর্ঘটনা ঘটে, আহত হয়েছেন আরও ১৩ জন। সকাল ৭:১৬ সিলেট ঢাকা মহাসড়কের কাশিকাপন এলাকা। হঠাৎ বিকট শব্দে থমকে যায় মহাসড়ক। ওভারটেকিং এর সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় দুটি যাত্রীবাহী বাস। পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী বেঙ্গল পরিবহনের বাসটি ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। পরে দুই বাসই সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে যান পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। শুরু হয় উদ্ধার অভিযান। ইউনিক পরিবহনের বাস থেকে প্রথমে উদ্ধার করা হয় ৭ জনের মরদেহ। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। ৫ জন যাত্রী আসলে, ৫ জনের ভিতরে ছোট মেয়েটা মারা গেছে আর ২ জন খুবই অসুস্থ, মাথা বাইতে কোনো এখন তো জ্ঞান ফিরে নাই। টাকায় দিয়ে বাস অ্যাক্সিডেন্ট, আর্তনাদ, চিৎকার। আমার যে বন্ধু আমার সাথে মারা গেছে। ঘটনাস্থলে ওভারটেকিং করতে যেয়ে দ্রুত বেপরোয়া গতিতে চালানোর কারণে ইউনিক পরিবহনের ৭ জন যাত্রী ঘটনাস্থলে মারা যায়। আমরা লাশের মৃত ব্যক্তির এখন পরিচয় শনাক্ত করতে পারিনি। এই ঘটনায় আহত ১৩ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। সড়ক দুর্ঘটনার খবর জানাতে বগুড়া থেকে সহকর্মী সঞ্জু রায়, সিলেট থেকে সহকর্মী খালেদ আহমেদ এবং ট্রেন লাইনচ্যুতের খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী মাহমুদুল হাসান মিলন। শুরুতেই যাচ্ছি সঞ্জুর কাছে। সঞ্জু, কিভাবে ঘটল দুর্ঘটনা, আহতদের অবস্থা এখন কেমন, কি জানতে পেরেছেন জানাবেন। ডানা, বগুড়ায় আজ সংঘটিত যে সড়ক দুর্ঘটনা, এই দুর্ঘটনায় যে নিহতদের সংখ্যা আসলে ৭ জনে ঠেকেছে। নিহতদের পরিবারের যে আহাজারি, তাদের সেই আহাজারিতে শোকের মাতম বইছে বগুড়ায়। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পোস্টমর্টেম যেখানে হয় সেই মর্গে। এই মর্গের সামনে স্বজনরা এখন ভিড় জমিয়েছে তাদের প্রিয় মানুষের মরদেহটি গ্রহণের জন্য। ডানা, আপনি জানেন যে আজকে সকালবেলা আনুমানিক ভোর ৫টায় শাহ ফতে আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুত গতিতে একটি মোটরসাইকেলকে দুর্ঘটনা থেকে এড়াতে তিনি কিন্তু সেই বাসটি কিন্তু আসলে বৈদ্যুতিক একটি খুঁটিতে ধাক্কা দেয় এবং সেইখানে অপেক্ষমান প্রতিদিনের ন্যায় এরুলিয়া এলাকায় যে কৃষি
কৃষি দিনমজুররা ছিল, সেই কৃষি দিনমজুরদের কিন্তু বাসটি চাপা দেয় এবং ঘটনাস্থলেই ৩ জন মারা যায়। এরপরে হাসপাতালে নেয়ার পথে এবং সজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও পরে 4 জন মারা যায় এবং নিহতদের পরিচয় কিন্তু ইতিমধ্যে আমরা জেনেছি। নিহতদের মাঝে বগুড়ার রয়েছে 2 জন, জয়পুরহাটের 2 জন, গাইবান্ধার 2 জন এবং দিনাজপুর জেলার 1 জন কৃষি দিন মজুর রয়েছে। আসলে প্রত্যেকের যে পরিবারের যে বর্তমান শোকাবহ অবস্থা, এটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। হাসপাতালের বেডে এখন আহত অবস্থায় কাতরাচ্ছেন আনুমানিক 15 থেকে 18 জন এবং কিছুক্ষণ আগেই দুপুর আনুমানিক 12টার পর আহতদের দেখতে কিন্তু এখানে এসেছিলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার মনোয়ারুল কাদির বিটু। পরিদর্শন করেছেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান। নিহত যে পরিবারগুলো রয়েছে তাদেরকে কিন্তু ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে 25,000 টাকা প্রদান করা হয়েছে। এর পাশাপাশি যারা আহত রয়েছে তাদেরকেও 15,000 টাকা করে ক্ষতিপূরণের অর্থ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ডাক্তার বিটু যেটি জানিয়েছেন যে বগুড়ার মাননীয় প্রধানমন্ত্রীর জেলা এবং এই দুর্ঘটনার পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই কিন্তু সার্বিক বিষয় তদারকি করছেন এবং হাসপাতালে যারা আহতরা চিকিৎসা নিচ্ছেন তাদের ঔষধ থেকে শুরু করে সার্বিক চিকিৎসা বিনামূল্যে করার বিষয়ে কিন্তু ঊর্ধ্বতন মহল নির্দেশনা দিয়েছেন এবং রক্ত থেকে শুরু করে সার্বিক কারো যদি অপারেশনের প্রয়োজন হয় সেটিও কিন্তু করা হবে সরকারি খরচেই। এই ছিল এখন পর্যন্ত বগুড়ায় ঘটা সড়ক দুর্ঘটনার সর্বশেষ। আপনারা জানেন যে সিলেটেও কিন্তু আজকে একই দিনে মর্মান্তিক একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে, সেখানেও নিহত হয়েছেন 9 জন। সড়ক দুর্ঘটনার খবর জানবো সরাসরি সিলেটে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী খালেদ। সঞ্জু রায়, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে সিলেট ঢাকা মহাসড়কের বয়ামের এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে 7 জন এবং হাসপাতালে নিয়ে আসার পর আরো 2 জনের মৃত্যু হয়েছে। আপনাকে যদি বলি যে এখন পর্যন্ত আমরা নিহতদের মধ্যে 5 জনের পরিচয় শনাক্ত করতে পেরেছে পুলিশ, এমনটি জানিয়েছি, এবং বাকিদের পরিচয় শনাক্তে কিন্তু পুলিশ এখনো কাজ করছে। এর মধ্যে রয়েছেন সিলেটের দক্ষিণ সুরমার বাসিন্দা মোটর মেকানিক জাহাঙ্গীরের মেয়ে জাইফা, 4 বছর বয়সী শিশু। আরেকজন সিলেট শহরের সোবানীঘাট এলাকার বাসিন্দা প্রিয়ম, যার বয়স 21 বছর, এবং আরেকজন কণ্ঠশিল্পী রয়েছেন যিনি পেহেলি সরকার। তিনি সিলেটের বিশ্বনাথে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন এবং ফেরার পথে কিন্তু তার মৃত্যু হয় এবং কিশোরগঞ্জের সাইফুল ইসলাম নামে আরেকজনের মৃত্যু হয়েছে। এদের আসলে এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা গেছে এবং বাকিদের পরিচয় শনাক্তের কাজ করছে পুলিশ। হাসপাতালে নিয়ে আসার পর 4 বছর বয়সী জাইফার মৃত্যু হয়। সেখানে তার চাচার সাথে আমাদের কথা হয়। তার চাচা জানিয়েছিলেন যে পরিবারের সদস্যদের সাথে জাইফাও কিন্তু ঢাকায় যাচ্ছিলেন এবং যাওয়ার পথে আসলে তারা এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। এবং আপনাকে যদি বলি যে দুর্ঘটনায় 13 জন গুরুতর আহত হয়েছেন, তাদেরকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। বিভিন্ন ওয়ার্ডে রেখে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে, এমনটি জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মনির। এবং হাইওয়ে পুলিশের সাথে আমরা কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে যারা ঘটনাস্থলে মারা গেছেন তাদের স্বজনরা সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করেছেন যাতে পোস্টমর্টেম ছাড়াই লাশগুলোর দাফন করা সম্ভব হয় এবং সেটি কিন্তু অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবেদনটি গ্রহণ করেছেন, যে কারণে তাদের পোস্টমর্টেম ছাড়াই দাফন করা হবে এবং হাইওয়ে পুলিশের নিকট থেকে তার স্বজনরা লাশগুলো গ্রহণ করবেন। হাইওয়ে পুলিশের পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন 2টি বাসই কিন্তু দ্রুত গতিতে রাস্তা অতিক্রম করছিল এবং ঢাকা থেকে ছেড়ে আসা বেঙ্গল পরিবহন বাসের চালক অনেকটাই ঘুমন্ত অবস্থায় ছিলেন, এমনটি আসলে পুলিশ ধারণা করছে। এবং এর বাইরে আপনাকে যদি বলি, আমরা সকাল থেকে উসমানী হাসপাতালে ছিলাম, সেখানে আহতের স্বজনরা এসে ভিড় করছেন এবং তারা কিন্তু জানিয়েছেন যে অনেক পরিবার রয়েছে, আসলে বলা যায় যে একেবারেই দরিদ্র পরিবারের সন্তানরা, এবং সেখানে তারা চিকিৎসার জন্য সার্বিক কাজ করছেন। তো সিলেটে সড়ক দুর্ঘটনা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাব ময়মনসিংহে, সেখানে ট্রেন দুর্ঘটনার খবর জানাবেন সেখানকার প্রতিনিধি মাহমুদুল হাসান মিলন। খালিদ, আপনাকে ধন্যবাদ।
ময়মনসিংহে গফরগাঁওয়ে যে ট্রেনটি আসলে লাইনচ্যুত হয়েছে, জামালপুরগামী এই কমিউটার ট্রেনটির কিন্তু ইতিমধ্যেই ওই এলাকাটি ছেড়েছে, কিন্তু যে 4টি বগি লাইনচ্যুত হয়েছিল সেটি উদ্ধারের কাজ শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। তবে বিকল্প উপায়ে কিন্তু ট্রেন চলাচল শুরু হয়েছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে ট্রেন চলাচল বন্ধ ছিল, কিন্তু এখন রেলওয়ে কর্তৃপক্ষ তারা এই যে জনযাত্রী সাধারণ রয়েছে তাদের ভোগান্তি লাঘবে তারা বিকল্প উপায়ে ট্রেন চলাচল শুরু করেছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি এই ট্রেন লাইনচ্যুত হওয়ার আগে যে 3টি ট্রেন আটকে পড়েছিল সেই ট্রেনগুলোকে ইতিমধ্যেই কিন্তু বিকল্প উপায়ে বিশেষ করে ময়মনসিংহ থেকে গৌরীপুর হয়ে ভৈরব হয়ে তারা ঢাকার দিকে রওনা করেছেন। সর্বশেষ যে ট্রেনটি আমরা দেখেছি ব্রহ্মপুত্র এক্সপ্রেস, সেটি ময়মনসিংহের ফাতেমানগর স্টেশনে আটকা ছিলেন, সেখান থেকে সেই ট্রেনটিকে ফিরিয়ে এনে আবারও সেটিকে গৌরীপুর দিয়ে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে, এমনটাই কিন্তু স্টেশন সুপার আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা দেখেছি যে ময়মনসিংহ থেকে জামালপুরগামী যে যাত্রীরা রয়েছে তারা কিন্তু সকাল থেকে এখনো অপেক্ষা করছেন, কারণ ঢাকা থেকে কোনো ট্রেনই কিন্তু ময়মনসিংহে এসে পৌঁছতে পারেনি। যে ট্রেনগুলো আসলে জামালপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল, সেই ট্রেনের যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু সকাল থেকে অপেক্ষা করছেন। ইতিমধ্যে একটি ট্রেন কমিউটার সেটি কিন্তু এসে পৌঁছেছে এবং এই ট্রেনের মাধ্যমে আসলে জামালপুরের যাত্রীরা কিছুক্ষণের মধ্যে হয়তো ময়মনসিংহ স্টেশন ছেড়ে যাবেন, এমনটাই আসলে স্টেশন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। আমরা এখানকার যারা যাত্রী সাধারণ রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তাদের কিন্তু ময়মনসিংহ এই যে লাইনটি রয়েছে এটি নিয়ে বেশ ক্ষোভ রয়েছে, কারণ আমরা দেখি আসলে গণমাধ্যম কর্মীরাও দেখি যে কিছুদিন পরপরই কিন্তু এই লাইনটিতে আসলে প্রায়ই ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটে। এতে কিন্তু যারা ট্রেনের যাত্রী রয়েছেন তাদের মধ্যে কিন্তু বেশ ভুগতি দেখা যায়, কারণ এই একটি ট্রেন যখনই লাইনচ্যুত হয় তখন কিন্তু পুরো লাইনটি বন্ধ হয়ে যায় এবং সকল গন্তব্যের যে যাত্রীরা রয়েছে সবাই কিন্তু ভোগান্তিতে পড়েন। এই অবস্থার মধ্য দিয়ে কিন্তু দীর্ঘ সময় যাবত এই ট্রেন লাইনটি এভাবেই চলছে। বারবার তাগিদের পরেও কিন্তু সংস্কারের যে উদ্যোগ সেটি কিন্তু এখন পর্যন্ত রেলওয়ে কর্তৃপক্ষ সেভাবে নেয়নি। তবে রেলওয়ে কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে আমরা কথা বলেছিলাম, রেলওয়ে প্রকৌশলী আমাদেরকে জানিয়েছেন যে আসলে লাইনের যেমন ত্রুটি রয়েছে, ইঞ্জিনেরও বেশ কিছু ত্রুটি রয়েছে, সব মিলিয়ে আসলে এই সমস্যাটি হয়েছে, কারণ এই ট্রেন এবং লাইন দুটিই কিন্তু অনেক বেশ পুরনো, প্রায় 100 বছর যাবত এখানে এই ট্রেনের ইঞ্জিনগুলো চলছে। এতে করে আসলে এই সমস্যাটি দেখা দিচ্ছে বলে এখানকার যারা রেলওয়ে কর্তৃপক্ষ রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এই ময়মনসিংহ অঞ্চলের মানুষের একটাই প্রত্যাশা, এই লাইনটি সংস্কার করে আসলে দ্রুত এই যে ট্রেন চলাচল যাতে স্বাভাবিকভাবে করতে পারে সেই ব্যবস্থাটি আসলে করবেন। দর্শক, এই ছিল আমার কাছে ময়মনসিংহের ট্রেন লাইনচ্যুত হওয়ার সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, সড়ক দুর্ঘটনার খবর জানাতে বগুড়া, সিলেট, ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। বগুড়ার এরুলিয়ায় বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কে বাস চাপায় 7 জন নিহত হয়েছেন। শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কমপক্ষে 17 জন আহত হয়েছেন। আহতরা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জীবিকার সন্ধানে প্রতিদিনের মতো মহাসড়কের পাশে দাঁড়িয়েছিলেন খেটে খাওয়া দিনমজুররা, যাদের অধিকাংশই ছিলেন বগুড়ার বাহিরের বাসিন্দা। মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়ে শ্রমিকের এই হাটে। ঘটনাস্থলে ঝরে যায় 3টি তাজা প্রাণ। পরে হাসপাতালে আনার পথে এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও 4 জন। স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে বগুড়া নওগাঁ মহাসড়কের এরুলিয়া বাজারে ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী বাসটির বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে। সেখানে কাজের সন্ধানে প্রায় 25 থেকে 30 জন ধান কাটা শ্রমিক অপেক্ষা করছিলেন। বাসটি শ্রমিকদের চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন 3 জন। আহতদের উদ্ধার করে নেওয়া হয় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। যে সকল ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অধিকাংশই হলো শ্রমিক, যারা দিনমজুর শ্রমিক, খুবই দুর্বিষহ তারা জীবন কাটান। প্রতিনিয়ত মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, ভ্যান অ্যাক্সিডেন্ট, বাসগুলো দুর্ঘটনা ঘটে থাকে। আমরা প্রশাসন এবং সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করি, সরকার এবং প্রশাসন এগুলো যেন একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, ডিভাইডার দেওয়ার চেষ্টা করে। ঘটনার পর থেকেই সড়কে গতিরোধক নির্মাণের দাবিতে যান চলাচল বন্ধ করে দেন স্থানীয়রা। মাঝে মাঝে এমন দুর্ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। পুলিশ বলছে আইনি প্রক্রিয়া চলমান আছে। এলাকার যারা উৎসুক জনতা যারা আছে তাদের একটা দাবি করেছে, তারা
যে হচ্ছে এখানে আয়ারল্যান্ড দিতে হবে। আয়ারল্যান্ড না দেওয়া পর্যন্ত যে গাড়িগুলো এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি মানে করা আছে, গাড়ি একটা যাবে না। তাদের একটা দাবি হচ্ছে এখানে এখন এটা। দুর্ঘটনার পর থেকে মহাসড়কের দুই পাশে অন্তত 6 কিলোমিটার এলাকা জুড়ে যানজট তৈরি হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিতের চেষ্টা করছে পুলিশ। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। ময়মনসিংহের গফরগাঁও রেল স্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার ভর রুটের ট্রেন বিকল্প পথে চলাচল করছে। শুক্রবার সকাল 9টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে ঢোকার আগে হঠাৎ বিকট শব্দের পর ইঞ্জিনের পেছনের 4টি বগি লাইনচ্যুত হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা উদ্ধারকারী ট্রেন পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। জুলাই সনদ কিংবা গণভোটের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো সংসদে আলোচনার মাধ্যমে সমাধান না করে রাজপথে ফ্যাসিস্টদের ভাষায় কথা বলা গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে টেলিভিশন এডিটর্স কাউন্সিল আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শুক্রবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে একটি হোটেলে টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারের আয়োজন করে টেলিভিশন এডিটর্স কাউন্সিল। সেমিনারে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন। বিভিন্ন সংস্থা ও গোয়েন্দা নজরদারির সেমিনারে বক্তারা বলেন, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত না হলে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে না। গুরুত্বারোপ করা হয় মুক্ত ও মত প্রকাশের স্বাধীনতা সুরক্ষায় স্বচ্ছ সম্প্রচার নীতিমালা তৈরির। একটি সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশেই গণমাধ্যমকে স্বাধীন নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দেয়। একটি টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের প্রকৃত শক্তি সরকারের প্রশংসা বা সমালোচনা নয়, বরং নির্ভয় সত্য তুলে ধরা, ক্ষমতার জবাবদিহি নিশ্চিত করা। রিয়াল মিথ্যা কথা বলে তাকে আপনি প্রতিদিন এনে আপনি তাকে প্ল্যাটফর্ম দিচ্ছেন, তাকে টক শোতে ডেকে নিয়ে আসতেছেন। স্বৈরাচারের সবচেয়ে বড় এনাবলার ছিল। তো এগুলো আমাদের দেখা উচিত। স্বাধীনতা মানেই তো আমি যা ইচ্ছা তাই করতে পারি না, আমি তো বিবস্ত্র হয়ে রাস্তায় আমি চলাফেরা করতে পারি না। একটা সভ্য সমাজে মিনিমাম কিছু নর্মস আছে, সেগুলি কিন্তু আমরা কি মেনে চলছি? গণমাধ্যমে প্রাতিষ্ঠানিক কাঠামো দাঁড় করানো না গেলে এই পেশার মান টিকিয়ে রাখা কঠিন দাবি করে তথ্যমন্ত্রী বলেন, টেকসই, শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যম তৈরিতে সরকার বদ্ধপরিকর। এই মিডিয়া ইকোসিস্টেমকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে এবং আমরা যখন এটাকে নিশ্চিত করতে পারবো, এর স্বয়ংক্রিয় ফলাফলটা কিন্তু পাবেন আপনারা সাংবাদিকরা। কারণ আপনারা এখানে কেউ বিত্তবান হতে আসেন নাই, আপনারা একটা মহান পেশায় কমিটমেন্ট নিয়ে আসছেন। ফলে আপনাদের এই পেশাকে, আপনাদের মর্যাদাকে, আপনাদের মেধাকে, আপনাদের দক্ষতাকে, যোগ্যতাকে নিশ্চিত করেই আপনাদের অর্থনৈতিক জীবনের সঙ্গে সঙ্গতিপরায়ণ বেতন কাঠামো নিশ্চিত করার দায়িত্ব মূলত সরকারের। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মালিকরা বিভিন্ন কারণে সরকারের মুখাপেক্ষী হয়ে থাকেন, যার ফলে সাংবাদিকরা চাইলেও সরকারের সমালোচনা করতে পারেন না। অনেক ক্ষেত্রে সত্য আড়াল করতে হয় বলে মন্তব্য করেন তিনি। এখানে তো মালিক পক্ষ একটা বিরাট পক্ষ এবং আমাদের দেশে মালিক পক্ষ কারা সেটা আমরা খুব ভালো করে জানি সবাই। লোন হাজার হাজার কোটি টাকা নিয়েছেন এক একজন, আর লোনের জন্যই তাদেরকে কিন্তু সবসময় বেশিরভাগ সময় সরকারের মুখাপেক্ষী হয়ে থাকতে হয় বা তাদেরকে দাবিদারি করতে হয়। এমন সাহসী ওই ধরনের কারো পক্ষে সম্ভব না যে তারা আপনার সরকারের সমালোচনা করবে, সেটা খুব রেয়ার কথা। তো এটা বাস্তবতা। এখানে যারা আপনারা আছেন চেষ্টা করেন আপনারা সবসময় যে সত্য কথাটা বলবেন, সত্য কথাটা লিখবেন, কিন্তু সবসময় তো আপনারা পারবেন না। টেকসই গণতন্ত্রের স্বার্থে গণমাধ্যমকে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান মির্জা ফখরুল। প্রস্তুত হচ্ছে কিনা, কতটা প্রস্তুত হচ্ছে, জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনা দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন, তবে তা মেনে দেশের মানুষ মেনে নেবে না, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শুক্রবার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, যারা গণহত্যার দায়ী তাদের কোনো অনুশোচনা নেই, তাদের রাজনীতি দেশের মানুষ গ্রহণ করবে না।
তারা চেষ্টা বাংলাদেশের কোনো অস্থিরতা সৃষ্টি করে বাংলাদেশের মানুষ যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অপরাধের দায়ী এই জন্য তাদের কোনো অনুশোচনা নাই, বাংলাদেশের মানুষের সামনে ক্ষমা প্রার্থনা করে না, তাদের কোনো রাজনীতি বাংলাদেশের মানুষ করবে না। দেশের বিচার বিভাগে সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধ সম্পূর্ণ বিচারকের বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, ন্যায় বিচার দেওয়ার মানসিকতা নিয়ে যদি বিচারকরা কাজ করে তবে স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় শেখ হাসিনা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, দেশে ফিরলে কারাগারেই যেতে হবে তাকে। উনি বলছেন উনি ডিসেম্বরে আসবেন, আমিও বিশ্বাস করতে চাই উনি ডিসেম্বরে এসে কারাগারে যান, আইনি পথ ধরে হাঁটুক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আধুনিক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, বেগম খালেদা জিয়া সে স্বপ্ন বাস্তবায়নের পথে হেঁটেছেন বলে মন্তব্য করেছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। শুক্রবার সকালে শিল্পকলা একাডেমিতে নিরাপদ সড়ক চাই নিশ্চার মহাসমাবেশে তিনি বলেন, একটি আধুনিক ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে হবে যেখানে সবার সমান অধিকার থাকবে। এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেন, জনগণের নিরাপত্তা, নিরাপদ সড়ক বাস্তবায়ন এখন সময়ের দাবি। সড়ক দুর্ঘটনা কমাতে দীর্ঘ ৩৩ বছর ধরে আন্দোলন করছে নিরাপদ সড়ক চাই নিশ্চা। সংগঠনটির ১১তম মহাসমাবেশে উঠে আসে সড়ক নিরাপত্তায় সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল হওয়ার তাগিদের বিষয়টি। রাজধানীর শিল্পকলা একাডেমিতে এই আয়োজনে সড়ক, রেল ও নৌপথে নিরাপত্তা নিশ্চিতকরণে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে ১২ দফা সুপারিশ তুলে ধরা হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেন, নিরাপদ সড়ক বাস্তবায়নে দেশবাসীকে সচেতন হতে হবে। সরকার, প্রশাসন, জনপ্রতিনিধি, পরিবহন মালিক, শ্রমিক, প্রকৌশলী, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম এবং দেশের প্রতিটি সচেতন নাগরিককে এই আন্দোলনে অংশ করতে হবে। অনুষ্ঠানে সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, সরকারের লক্ষ্য শুধু দুর্ঘটনা কমানো নয়, একটি সুশৃঙ্খল সড়ক নিশ্চিত করা। বৃদ্ধির মাধ্যমে একটি টেকসই ও নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী বলেন, একটি আধুনিক ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এবং যাতায়াত ব্যবস্থা, এই কয়টা হচ্ছে আমাদের সংবিধানে শিক্ষিত মৌলিক মানবাধিকার। এই মানবাধিকারের প্রশ্নে যেন কাউকে আন্দোলন করতে না হয়, এই দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্র কাঠামো সেভাবে আমরা নির্মাণ করার চেষ্টা করে যাচ্ছি। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। বিদেশে উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে মেধাবীরা দেশের উন্নয়নে কাজ করবে, সরকার এমন পরিবেশ তৈরি করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শুক্রবার সকালে রাজধানী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ফ্যাট ক্যাব আয়োজিত ২ দিনব্যাপী ১৪তম আন্তর্জাতিক শিক্ষা এক্সপো ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, বিদেশে উচ্চশিক্ষার নামে অর্থ হাতিয়ে নেওয়া দালাল চক্রকে আইনের আওতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই সরকার চেষ্টা করছে বাংলাদেশের প্রজন্মকে, আমাদের ইউথকে যেরকম শিক্ষায় ভালো শিক্ষাদান এবং আন্তর্জাতিক শিক্ষায় শিক্ষিত করে যেন আমাদের প্রজন্ম, আমাদের ছেলেমেয়েরা যেন বাংলাদেশে ফিরে এসে তারা যে নলেজটা গেইন করেছে সেটার জন্য বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের ডেভেলপমেন্টে তারা কাজে লাগাতে পারে। মন্ত্রীদের 10 লাখ ও এমপিদের 5 লাখ টাকা বেতন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের 9ম পে স্কেলের গ্যাজেট প্রকাশের দাবি ও কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির 101 সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানুষকে সহযোগিতা ও দুর্নীতি বন্ধে এটা করা উচিত। তিনি বলেন, পে স্কেল নির্ধারণ হয়েছে, অতি দ্রুত এটি বাস্তবায়ন করবে সরকার।
ফ্যাসিস্ট এবং সেই মাফিয়া গোষ্ঠী যারা এই বাংলাদেশকে নরকে পরিণত করে এই জাহান্নাম আমাদেরকে দেখিয়েছিল, তারা বলে যে তারা রাজনীতিতে ফিরবে, দেশে আসবে। আমরা যে সরকারে আছি এই সরকার পারফর্ম ভালো না করলে সামনে অন্য সরকার আসবে, কিন্তু এই আওয়ামী মাফিয়া গোষ্ঠীর প্রশ্নে আমাদেরকে এক এবং অভিন্ন থাকতে হবে, আমাদেরকে আপোষহীন থাকতে হবে। দেখছেন সংবাদ দুপুর। স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে 5 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, তবে বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধে ব্যর্থ হয় সেই চেষ্টা। শুক্রবার ভোর 4টার দিকে ধলা সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফ এর 11 ব্যাটালিয়নের সদস্যরা 4 পুরুষ ও 1 নারীকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করে। খবর পেয়ে বিজিবি কঠোর অবস্থানে নিলে পুশিন ঠেকাতে বাধ্য হয় বিএসএফ। এই ঘটনায় সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। ধীরে ধীরে কমে আসছে গ্যাস সংকট। গেল কয়েকদিনের তীব্র সংকটে রাজধানী সহ দেশের বিভিন্ন সিএনজি স্টেশনে ছিল গাড়ির দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছিল না গ্যাস। তবে শুক্রবারের চিত্র একেবারেই ভিন্ন। নেই কোনো লাইন, নেই অপেক্ষা আর ভোগান্তি। চাহিদা মতোই গ্যাস মিলছে বলে জানিয়েছেন চালকরা। কয়েকদিন আগেও চিত্রটা ছিল ভিন্ন। গ্যাস নিতে সিএনজি পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে সিএনজি ও প্রাইভেট কার চালকদের। তবে শুক্রবার রাজধানীর বিভিন্ন সিএনজি স্টেশনে ঘুরে চোখে পড়েনি সেই ভোগান্তির দৃশ্য। পাম্পে গাড়ির চাপ কম, নেই অপেক্ষার দীর্ঘ লাইন। প্রেশার ভালো আছে, গ্যাস কোনো সমস্যা হচ্ছে না ইনশাল্লাহ। গ্যাসের সমস্যা এখন তো আগে থেকে আলহামদুলিল্লাহ গতকালকে থেকে একটু হয়েছে না, এখন মোটামুটি ক্লিয়ার, গ্যাস পাওয়া যাচ্ছে মোটামুটি ভালোই। চালকদের দাবি, কয়েকদিনের সরকারি ছুটিতে রাজধানীর সড়কে যানবাহনের সংখ্যা তুলনামূলক কম, ফলে গ্যাসের চাহিদাও কমেছে। 8 দিনের বন্ধ, এই জন্য এখন একটু মোটামুটি ফিরে আছে। 2-3 দিন ধরে দেখতেছে কোনো ঝামেলা নাই, ছুটি যে কয়দিন আর কি। গত 2-3 দিন যাবত মোটামুটি ভালোই প্রেশার পাচ্ছি, ওরকম সিরিয়ালও পাচ্ছি না। পাম্প কর্তৃপক্ষ বলছে বৃহস্পতিবার থেকে গ্যাসের চাপ কিছুটা স্বাভাবিক হয়েছে, ফলে শুক্রবার চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে। তবে ছুটি শেষে রোববার থেকে যানবাহনের চাপ বাড়লে পরিস্থিতি কিছুটা বদলাতে পারে। প্রেশার খুব সুন্দর, অনেক 200-এর উপরে আছে ফুল প্রেশার। ছুটি শেষে কর্মব্যস্ত রাজধানীতে এই গাড়ির সংখ্যা বাড়লে এই স্বস্তি কতটা স্থায়ী হয় সেটি এখন দেখার বিষয়। নিয়াজ মুর্শেদ, দেশ টিভি, ঢাকা। এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। ছুটির দিনে রাজধানীর নিত্য প্রয়োজনীয় বাজারে কেনাকাটার ভিড় বাড়লেও স্বস্তিতে নেই ক্রেতারা। সপ্তাহের ব্যবধানে কাঁচা সবজির দাম কিছুটা কমলেও এখনো উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে ইলিশ, রুই, কাতলা ও চিংড়ি সহ প্রায় সব ধরনের মাছ। ডিম, চাল, ডাল ও মশলার বাড়তি দামও চাপে ফেলছে সাধারণ মানুষদের। বাধ্য হয়ে চাহিদার চেয়ে কম পণ্য কিনে ফিরছেন ক্রেতারা। ছুটির দিনে সরগরম রাজধানীর নিত্য প্রয়োজনীয় বাজার। সপ্তাহের ব্যবধানে কাঁচা সবজির মূল্য কিছুটা কমলেও এখনও নাগালের বাইরে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের। গত সপ্তাহের তুলনায় প্রায় সবজির দামই কমেছে 20 থেকে 30 টাকা। চিচিঙ্গা, পটল 50 থেকে 70 টাকা, তবে সিম ও কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা। বাজারের সবজির এই দামে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। পাইকারি বাজারে যদি এরকম দাম যদি হয় তাহলে খুচরা বাজারের দাম কিরকম হবে? বিক্রেতারা একটু বেশি যাচ্ছে, ক্রেতারা কিনতে গেলে একটু হিমশিম খাচ্ছে। তো সবজি সাধারণ ভাই সবকিছু 50 টাকার ভিতরে 60 টাকার ভিতরে, তাইলে মানুষের নাগালে হয়। এদিকে মাছের বাজারে দাম এখনো অনেক বেশি। ইলিশ 2000 থেকে 3000, রুই কাতলার কেজি 400 টাকার বেশি। যারা সরকারি জব করে বা ভালো ইয়ে করে তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমাদের মতো মানুষ তো এটা খুবই এক্সপেন্সিভ হয়ে যায়, কেনার মতন অবস্থা দেখতেছি না। কম প্রয়োজন যেগুলো সেগুলো হয়তো আমরা কাটছাট করছি, আবার যেগুলো বেশি প্রয়োজন সেগুলো হয়তো আইটেম কিছুটা কমিয়ে নিচ্ছে। আমিষের শেষ ভরসা ডিমও 150 থেকে 160 টাকা ডজন, আর তাতেই নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। মাছ ও ডিমের পাশাপাশি চাল, ডাল, মশলার ঊর্ধ্বমুখী দামের কারণে বাধ্য হয়ে চাহিদার চেয়ে কম পণ্য কিনছেন ক্রেতারা। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা। নতুন গাড়িটার স্বপ্ন পূরণে সবাই মিলে যায় খুশির মিছিলে।
40 বছর ধরে এমন অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। বেড়েই চলেছে হাম ও ডেঙ্গুর রোগী। মহাখালী ডিএনসিসি হাসপাতালে 24 ঘন্টায় আরও 86 জনের হামের রোগী ভর্তি হয়েছে, আর শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন 7 জন। টিকাদানের 4 মাস পরও নিয়ন্ত্রণহীন হামের সংক্রমণ, যা আতঙ্ক বাড়াচ্ছে। এদিকে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। রাজধানী সহ সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি 1,500-এরও বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী। মহাখালী ডিএনসিসি হাসপাতালের চিত্র এটি। হাম উপসর্গ নিয়ে এসেছেন ডাক্তার দেখাতে। 24 ঘন্টায় এ হাসপাতালে নতুন হাম রোগী ভর্তি হয়েছেন 86 জন। এপ্রিল থেকে সারা দেশে ব্যাপকভাবে টিকা কার্যক্রম শুরু করে সরকার। 4 মাস পার হলেও এখনো অনেকে হামে আক্রান্ত হচ্ছেন বলে জানান স্বজনরা। ঢাকা মেডিকেল দেখাইছিলাম, ওইখান থেকে এখানে পাঠাইছে, পরে বলছে যে এখানে টিকিট কাটলাম, ভিতরে দেখাইলাম, আমরা ভর্তি রাখতে চাইছিলাম, তো ওনারা বলছে যে ওইরকম না, আপাতত কয়েকদিন বাসায় মেডিসিন খাওয়াই থাকেন, যদি সমস্যা হয় পড়াই নেন। মুখে ঘা হয়েছে, দুধ খাইতে পারে না, সেই জন্য লই আইছে এখানে। জ্বর সারে আবার জিকে ওঠে, খালি জ্বরে কাঁপে। জ্বর তো প্রচুর তাপমাত্রা জ্বর, কালকে সারা রাত মেয়ে আমার জ্বরে কাঁপড়েছে, বুঝছেন, কোনো খাওয়া দাওয়া কোনো কিছু করে না। এটি রাজধানীর শ্যামলীর শিশু হাসপাতাল। এখানে হাম উপসর্গ ছাড়াও অনেক শিশু এসেছে অন্য রোগে আক্রান্ত হয়ে। হাম উপসর্গ নিয়ে এখানে একদিনে ভর্তি হয়েছেন 7 জন। এ হাসপাতালে মোট ভর্তি আছেন 96 জন হামের রোগী। ছোঁয়াচে রোগ হাম উপসর্গ নিয়ে আসা অন্য রোগীদের থেকে যাদের হাম উপসর্গ নেই তারা সংক্রমিত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করছেন স্বজনরা। হামের রোগীদের আলাদা টিকিট কাউন্টার চালু করার দাবি জানান তারা। এটা হচ্ছে ছোঁয়াছুঁই রোগ, এটা যদি একটা আলাদা কাউন্টার হতো বা এই হামের রোগী এক সাইড ছিল বা অন্যান্য রোগীগুলো অন্য সাইডে থাকতো, তার মনে হয় আমার কাছ থেকে একটু ভালো মনে হতো আর কি। বাবা মার তো একটা টেনশন সবসময়ই থাকে আসলে, তবে সবকিছুর জন্য আলাদা হওয়া উচিত, কারণ হচ্ছে যেহেতু হাম একটা খুবই ছোঁয়াচে রোগ। ঠান্ডা ছিল, কাশি ছিল, জ্বর ছিল, হামের ভয় ছিল, এই জন্য আমরা আসছিলাম। দেখা গেছে আমার বাচ্চার হাম নাই, তাই মানে আরেকজনের বাচ্চার আছে, সেক্ষেত্রে দেখা গেছে আমার বাচ্চারও হতে পারে। এদিকে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি বছরে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 59 জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন 1500-র অধিক ডেঙ্গু আক্রান্ত রোগী। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। ঢাকার নবাবগঞ্জে স্বামী হত্যা মামলা তুলে না নেওয়ায় নিহতের পরিবারকে দফায় দফায় হামলা, মিথ্যা মামলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। গত বছরের 12 ফেব্রুয়ারি মোখলেসুর রহমানকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে এলাকার এক চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিরা। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে আসামিরা জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নিতে প্রতিনিয়ত চাপ দিচ্ছে বলে অভিযোগ করেন নিহতের স্ত্রী বিলকিস বেগম। তিনি বলেন, মামলা তুলতে রাজি না হওয়ায় তার আত্মীয় স্বজনদের হামলা চালানো হয়। এ ঘটনায় মেয়েকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বিলকিস বেগম। নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের শিশুসহ 3 জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সবার অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার সকাল 9টার দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। ভোরের দিকে এ ঘটনা ঘটে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডক্টর শাউন বিন রহমান জানান, মাইদুলের 85%, বিউটির 80% এবং মারুফের শরীরের 90% দগ্ধ হয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নন্থাবুরি প্রদেশের এক স্কুলে 14 বছর বয়সী এক বন্দুকধারী হামলা চালিয়েছে। হামলাকারী ক্লাসরুমে প্রবেশ করে গুলি চালায়। এতে শিক্ষক সহ নিহত হন 6 জন। পরবর্তীতে বন্দুকধারী নিজের বন্দুকের গুলিতে আত্মহত্যা করে। গোলাগুলির শব্দে হঠাৎই কেঁপে উঠল স্কুল প্রাঙ্গণ। ক্লাসরুমে থাকা শিক্ষার্থীদের ছোটাছুটি, আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো স্কুল জুড়ে। শুক্রবার সকালে থাইল্যান্ডে ঘটে এ ঘটনা। দেশটির রাজধানী ব্যাংককের উত্তরে অবস্থিত নন্থাবুরি প্রদেশের দেবসিরিন স্কুলে এক শিক্ষার্থী এলোপাথারি গুলি চালিয়েছে। হামলায় হতাহতের সংখ্যা একাধিক। আহত শিক্ষার্থীদের পিঠ, বুক ও হাতে আঘাত দেখা যায়। তবে সবচেয়ে অবাক করা বিষয়, বন্দুকধারীর বয়স ছিল মাত্র 14 বছর। সাথে ছিল 9 মিলিমিটারের পিস্তল ও ব্যাগে প্রায় 20 থেকে 30 রাউন্ড গুলি। পুলিশ জানায়, হামলাকারী 9ম শ্রেণীর এক ছাত্র। গুলির শব্দ আরো তীব্র হতে লাগলো। কিছুক্ষণ থেমে আবারও গুলি শুরু হলো। ভেবেছিলাম সব শেষ হয়ে গেছে। একজন শিক্ষক আমাদের এখানে নিয়ে এলেন।
অপরাধী ছাত্রটি গুলি চালানোর পর অন্য ছাত্ররা সরে যেতে শুরু করে। তারা এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ যাচ্ছিল, কেউ চতুর্থ তলায় গিয়ে লুকায়। এরপর পুলিশ এলাকাটি ঘিরে ফেলতে থাকে। এ সময় ছেলেটিকে দেখে মনে হচ্ছিল সে পালাতে চাইছে। তাৎক্ষণিকভাবে পুলিশ এলাকাটি ঘিরে ফেললে হামলাকারী আত্মহত্যা করে। স্কুলের ৬ষ্ঠ তলার বারান্দায় এক শিক্ষকের মরদেহ পাওয়া যায়। এক শিক্ষিকাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়, তবে বাঁচানো যায়নি তাকেও। এ ঘটনায় শোক প্রকাশ করেন থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরকুল। এমন মর্মান্তিক ঘটনা অনাকাঙ্ক্ষিত বলেও উল্লেখ করেন তিনি। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানে কেন এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। লামিয়া হিমি, নিউজ ডেস্ক, দেশ টিভি। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে হোয়াইট হাউসের সাংবাদিকদের তিনি জানান, মার্কিন সামরিক বাহিনী অস্ত্রের মজুত নিয়ে সমস্যায় আছে। এদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে চুক্তির কাছাকাছি পৌঁছেছে ইরান ও ওমান, তবুও নামছে না তেলের দর। অপরিশোধিত তেলের দাম 1.2% বেড়ে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি $83.48। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেন। প্রকাশ্যে স্বীকার করেছেন মার্কিন অস্ত্রের মজুদ ফুরিয়ে আসার প্রসঙ্গ। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে বলে বিশ্বাস করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, ইরান আর বেশি দিন এ যুদ্ধে টিকতে পারবে না। সেই সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর অস্ত্রের মজুদ নিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছে বলেও স্বীকার করে নেন তিনি। আমি সামরিক বাহিনীকে পুনর্গঠন করেছি এবং প্রচুর সরঞ্জাম দিয়েও সমৃদ্ধ করেছি। আমাদের কাছে কিছু নির্দিষ্ট ধরনের অত্যন্ত শক্তিশালী যুদ্ধাস্ত্র আছে, যেগুলো সরবরাহ সীমাহীন, আর যেগুলো সরবরাহ কিছুটা সীমিত সেগুলো আমরা প্রতিদিন সংগ্রহ করছি। আমরা খুব ভালো অবস্থায় আছি, কিন্তু এরপরও আমরা সবসময় আরো চাই। আমাদের আরো অস্ত্রের প্রয়োজন। আশা করি এর ব্যতিক্রম কিছু ঘটবে না। এদিকে ট্রাম্পের বিরুদ্ধে লোক দেখানো কূটনীতির অভিযোগ করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বারবার বড় পরিসরে হামলার হুমকি দিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করায় এমন মন্তব্য করেন তিনি। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের পথ নিয়ে প্রাথমিক সমঝোতার পর এবার চূড়ান্ত চুক্তির পথে ইরান ও ওমান। প্রাথমিক সমঝোতা অনুযায়ী চুক্তি হলে হরমুজ প্রণালীতে প্রবেশ করা জাহাজের নিয়ন্ত্রণ ও সেবা ফি নেয়ার সুযোগ তেহরানের হাতে থাকবে বলে জানিয়েছে একাধিক সূত্র। এত কিছুর পরও কমছে না তেলের দাম। অপরিশোধিত তেলের দাম 99 সেন্ট বা 1.2% বেড়ে ব্যারেল প্রতি $83.48 দাঁড়িয়েছে। সেই সঙ্গে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি 85 সেন্ট বা 1.1% বেড়ে হয়েছে $78.48। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক,